উখিয়ার ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার ও বিচারের আইনের ব্যত্যয় হবে না জানালেন আইনমন্ত্রী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কল্যাণ রাষ্ট্র গড়বে সরকার বললেন তথ্যমন্ত্রী। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না, সিলেটে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। কক্সবাজারের শাহপরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি নিখোঁজ 13-18 জনকে জীবিত উদ্ধার করলেন জেলেরা। বিজিবির কাছে হস্তান্তর। এবং নারায়ণগঞ্জে প্রভাবশালীদের মদদে বেপরোয়া কিশোর গ্যাং জড়াচ্ছে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও আধিপত্য বিস্তার সহ নানা অপরাধে। নির্মূলে তৎপরতা চলছে দাবি পুলিশে। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ঘুরে দেখেছেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্লাকার্ড হাতে দ্রুত মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় 4 ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। রিলিফ আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান অহন হমি গিয়ে অহন আর তো ফাইতে হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর আর কাবা ফাই হিনিলা গরি দিব আর আনসারি বাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘুরে দেখেন একের পর এক 5টি ক্যাম্প। এরপর ক্যাম্প 6-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প 4-এ গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত 4 নম্বর ক্যাম্পে খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখেরও বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে মিয়ানের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেতো লাই বুঝি দে তার তো হতান ক্লিয়ার করা উড়বে দে বাকি গিন হতে লই যাব দে হান 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ একতান ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেইগুলো আমাদের রয়েছে। আমাদের যে
ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি, আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালের তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি একথা বলেন। 24-এ গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হতে চায় তাদের সেই সুযোগ দেয়া হবে না মন্তব্য করেন সার্জিস। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একই কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। ওইখানে বৈষম্য আমাদের রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 40 থেকে 50 জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন। গতরাতে তিনি এই অভিযোগ দাখিল করেন। এতে বলা হয়, 28 জুলাই কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোক সভা ও আলোচনা অনুষ্ঠানে যোগদানের আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপি নেতাকর্মীদের একটি দল সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া এবং
কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এনসিপি নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালান বলে দাবি করা হয়। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর থানার ওসি। কক্সবাজারের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় ১৩ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছিল রোহিঙ্গা বোঝাই নৌকাটি। এ সময় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করলেও এখনও ১৩ জন নিখোঁজ। জীবিত উদ্ধারকৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রোহিঙ্গারা কী কারণে বাংলাদেশে এসেছে তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। নারায়ণগঞ্জে প্রভাবশালীদের মদদে বেপরোয়া কিশোর গ্যাং মাদক, সন্ত্রাস, হত্যা, ছিনতাই ও আধিপত্য বিস্তার সহ সব ধরনের অপরাধে সক্রিয় তারা। তবে তাদের মদতদাতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে কিশোর গ্যাং নির্মূলে অভিযান সহ নানা তৎপরতা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। দিনে দুপুরে অস্ত্রের ঝনঝনানি আর মহড়া, অস্ত্র হাতে পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে উঠতি বয়সের কিশোররা। তাদের হামলা ও সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় মাদক বিক্রি, চুরি ও ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোররা। প্রভাবশালীদের শেল্টারে ধীরে ধীরে গড়ে উঠে দুর্ধর্ষ কিশোর গ্যাং। তাদের হাতে তুলে দেয়া হয় নানা ধরনের অস্ত্র। আমাদের প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের অনেক তাণ্ডব। ঠিক আছে, আমরা খুবই আতঙ্কে থাকি। আমরা চাই যে আসলে এগুলার একটা প্রতিকার হোক। তাদের হাতে অস্ত্র কারা দিচ্ছে, আমার মনে হয় আরো ভালোভাবে এগুলি তদন্ত করা উচিত। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের তথ্যসূত্রে জানা যায়, গত 2 বছরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সহিংসতায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মদতদাতাদের আইনের আওতায় আনা সহ পারিবারিক সচেতনতা বাড়ানো প্রয়োজন মনে করছেন আইন বিশেষজ্ঞরা। শিশু অপরাধীদের কন্ট্রোল করা যাবে না, মূলত যারা তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করছে তাদের মদতদাতাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়, তাহলেই আসলে শিশু অপরাধীদের সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে। আমরা অ্যারেস্ট করছি, মামলা দিচ্ছি, পাশাপাশি আমরা নিজেরা পুলিশ নিজেও ওয়ার্নিং ক্যাম্পেইন করছে। গত 6 মাসে কিশোর গ্যাংয়ের 18 সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। র্যাবের অভিযানে ধরা পড়েছে অন্তত আরও 20 জন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আসলে পরিত্যক্ত ব্যাগ থেকে শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। দুপুরে খেজুরবাগান এলাকায় দোকানের সামনে একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটিতে একটি প্রেসার কুকারের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের ফাঁকা স্থানে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে প্রায় 10 থেকে 12 ফুট উঁচু ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনাস্থলে 3 থেকে 4 ফুট গভীর গর্ত সৃষ্টি হওয়ার পাশাপাশি সীমানা প্রাচীরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বোমাটি সেখানে কারা রেখে গেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, অধ্যাপক রেজাউলের চাকরি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে গত মাসে এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। এদিকে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পুনর্মূল্যায়নে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। আগামী 30 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। ফরিদপুরে বাড়ি থেকে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বখাটেদের বিরুদ্ধে।
পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে প্রতিবেশী কয়েকজন বখাটে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজের দুদিন পর মানিকগঞ্জে সাগর নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে জেলার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় সাগরের সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধ চলছিল আনোয়ারের। এরই জেরে 27 জুলাই রাতে পুলিশ ধরিয়ে দেওয়ার ভয় দেখালে সাগর ভয় পেয়ে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। পানিতে তলিয়ে তার মৃত্যু হয়। 29 জুলাই দুপুরে নদীর পাড়ে সাগরের লাশ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী দায়েমি চর নারায়ণপুরে দীর্ঘদিনের সীমানা এবং জমির মালিকানা বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। জমি দখল, হামলা ও মামলার কারণে কৃষকরা পালিয়ে বেড়াচ্ছেন। চাঁদপুর অংশের কিছু দুষ্কৃতিকারীর কারণে স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছে না বলে অভিযোগ তাদের। তবে দ্রুত এই জটিলতা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। মেঘনার বুকে জেগে ওঠা দায়েমি চর নারায়ণপুর। প্রায় 2 থেকে আড়াই দশক আগে নদী থেকে জেগে ওঠা এই চরে বছরের পর বছর ধান, মরিচ, চীনাবাদাম, তিল সহ বিভিন্ন ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন শরীয়তপুরের স্থানীয় কৃষকরা। কিন্তু যে জমি জীবিকার ভরসা, সেটি এখন পরিণত হয়েছে বিরোধ আর অনিশ্চয়তার কেন্দ্রে। 2005 সালে শরীয়তপুর, চাঁদপুর ও বরিশাল জেলার প্রশাসনের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ বাজার এলাকায় সরকারি সীমানা পিলার স্থাপন করা হয়। কিন্তু তা উপেক্ষা করে চাঁদপুরের নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে চরাঞ্চলের জমি দখলের অভিযোগ তুলেছেন কৃষকরা। বিনা কারণে কৃষকদের বিরুদ্ধে 30 লাখ টাকার ক্ষতির মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা থেকে আমি শুনি যে আমার এখানে গাছগুলা আর আমার নেটের যে বেড়াগুলা ছিল এগুলো সব রাতে চুরি করে নিয়ে যায়। তারা আইল কেটে নেয়, তারপরে মাছের পোনা ছিল এগুলো সাইডে দিছে, গাছ কেটে নিছে, ছোট ছোট চারা গাছ। পরবর্তীতে বেকু ফালাইয়ে তারা চলে যায়, কেউ পাই নাই। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। কৃষকদের অভিযোগ, জমির মালিকানা নিয়ে শরীয়তপুরের গোসারহাট ও চাঁদপুরের মধ্যে বিরোধের জেরে তারা এখন স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছেন না। মামলার কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে। ধানের সময়টা আসলে করে আর সোয়াবিনের সময় আর মরিচের সময় আসলেই ওনারা এই কিছু গুন্ডা বাহিনী নিয়ে এই গরিব অসহায় মানুষগুলোরে নিয়ে নির্যাতন করতেছে। এই জমিগুলো হলো শরীয়তপুরের আওতায়। এখন আপনি গুগলে সার্চ দিলে পাইবেন। আমার জায়গা জমি আমি চাই, আমি আর কিছু চাই না। 10 লক্ষ টাকার মাছ, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার গাছ বানাট কথা কয়েটিয়া মিথ্যা মামলা করছে। আমাকে কেন মিথ্যা মামলা দিল? আমরা মিথ্যা মামলার প্রত্যাহার চাই। বিষয়টি সমাধানে শরীয়তপুর ও চাঁদপুরের সংসদ সদস্য ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাবেক চেয়ারম্যান। তবে সীমানা দ্বন্দ্বের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। চাঁদপুর জেলা প্রশাসক, শরীয়তপুরের জেলা প্রশাসক যারা আছেন তাদের সহযোগিতায় সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ঊর্ধ্বতনকে জানিয়েছিলাম যে আসলে যদি কোনো এখানে সীমানাটা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, শীঘ্রই এই ব্যাপারে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। দ্রুত আধুনিক ভূমি জরিপ, জেলা সীমানা নির্ধারণ, প্রকৃত মালিকানা যাচাইয়ের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, শরীয়তপুর। ইতালি পাঠানোর স্বপ্ন দেখে লিবিয়ায় নিয়ে যুবক সোহাগ মুন্সিকে বন্দী করে মাফিয়ারা। শারীরিক নির্যাতন চালিয়ে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের 60 লাখ টাকা। এরপরও বাঁচানো যায়নি সোহাগকে। আরও দাবিকৃত 27 লাখ টাকা দিতে দেরি করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকল। বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহা সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে 22 লাখ টাকা দালালদের হাতে দিয়ে 2025 সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব,
ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দি করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত ২৩ জুলাই দাবি করা হয় আরও ২৭ লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। বুধবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার তোমরা বাঁচাও, আমার মাফিয়ার কাছে বেঁচতে লাগে। আমার ছেলেরা আবার ফেরত সেই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেডনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়ে ফেলায়। মজুমদার কান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসির দাবি। আমার একটাই দাবি, তাদের সবার ফাঁসি হোক। সরকারের দ্বারা এটাই আবেদন যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। দাবি কি এনর যখন মার গিয়ে হালাইছে তোর লাশ চাই। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারা দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনো লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও ১১ যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ২৫,০০০ টাকা বেতনে মাদ্রাসায় করতেন শিক্ষকতা। সেই পেশা বাদ দিয়ে মাদারীপুরের খন্দকার হাবিবুর রহমান শুরু করেন মানব পাচার। ২ বছরের ব্যবধানে কোটি টাকা হাতিয়ে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। অস্বাভাবিক লেনদেন হওয়ায় ৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। তার প্রলোভনে অবৈধভাবে ইতালি পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় এখন জিম্মি অন্তত ৬৫ যুবক। ১০ মাস ধরে লাখ লাখ টাকা মুক্তিপণ দিলেও মুক্তি মিলছে না তাদের। শাহাদাত আকনের ছবিতে দেখব সঞ্জয় কর্মকার, অভিজিতের আরও একটি রিপোর্ট। খন্দকার হাবিবুর রহমান মাদারীপুরে শীর্ষ মানব পাচারকারী নামে পরিচিত। ডাসারের গোপালপুরের ধজি হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২৫,০০০ টাকা বেতনে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতেন। ২ বছর ধরে জড়িয়ে পড়েন মানব পাচার ব্যবসায়। সে অনুপস্থিতির কারণে আমরা তাকে চিঠি করছি, চাকরি করতে অক্ষমতা প্রকাশ করে এবং সে পদত্যাগ করে চলে যায়। অভিযোগ আছে কালকিনির দক্ষিণ গোপালপুরের আলমগীর হোসেনের ছেলে খন্দকার হাবিবুর রহমান বিভিন্ন এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর নাম করে লিবিয়ায় আটকে মাফিয়াদের মাধ্যমে শুরু করে নির্যাতন। ২২ লাখ টাকা প্লাস দিছি, তো সে বলতেছে নিবে আর নিতেছে না। অভিযুক্ত খন্দকার হাবিবুর রহমান মুঠোফোনে জানায়, লিবিয়ায় আটকা পড়া যুবকদের শিগগিরই মুক্ত করে পাঠানো হবে ইতালি। টাকা নিয়ে কই যাব, সব লোক পাঠিয়ে দিতেছে, ইনশাআল্লাহ সব চলে যাবে, এই সামনের বছর ইনশাআল্লাহ সবাই চলে যাবে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যাদের বিরুদ্ধে অভিযোগ করবে হাবিব মাস্টার সহ তাদেরকে থানা পুলিশ অ্যারেস্ট করবে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করবে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাজধানী বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নিজে গাড়ি চালিয়ে ইসিবি চত্বর, মিরপুর, উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর ও বনানী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় কিছু এলাকার অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 3 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনীতে কথা জানান তিনি। বলেন, বিএনপি মানবী সরকার, প্রতিটি মানুষের পাশে থাকতে চায়। সরকার প্রত্যেকটা মানুষের কাছে থাকতে চায়, পাশে যেতে চায়, শুধুমাত্র আপনাদের সহযোগিতা দরকার। এবং সেই জন্য আমরা বলবো যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, কাজ শুরু হয়েছে না? আপনি দেখবেন এই বছরের প্রথম 6 মাসের পার হচ্ছে, মাত্র যাচ্ছে, আগামী 6 মাসের মধ্যে আপনি দেখবেন ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ড আপনাদের প্রত্যেক গ্রামে গ্রামে কিছু না কিছু পৌঁছে যাবে।
দেশে প্রচলিত ধারার রাজনীতি থাকবে না, রাজনীতি বুদ্ধিবৃত্তিক হতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার সকালে ঝিনাইদহের কোট চাঁদপুরে এক নাগরিক সভায় রাজনৈতিক পরিচয়ে কোনো ব্যক্তি অপকর্ম করলে তার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি। রাজনীতি প্রচলিত ধারায় চলবে না। রাজনৈতিক প্রচলিত ধারায় একজন আরেকজনকে বিশ্ববিদ্যালয় করে চলে গেলাম, মঞ্চ ফাটিয়ে গেলাম, এই রাজনীতি কিন্তু বাংলাদেশে থাকবে না। রাজনীতি হতে হবে বুদ্ধিভিত্তিক, রাজনীতি হতে হবে আগামী দিনের ফোকাস মানুষ। রাজনীতি শাসন করবে দেশের সব শ্রেণীর মানুষ। রাজনীতি শাসন করবে তারাই যারা উচ্চশিক্ষিত, দেশপ্রেম নিয়ে কোনো কোশ্চেন নাই। সংস্কার কাজ শেষ হতে না হতেই বৃষ্টির পানিতে ধসে গেছে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কের দুটি অংশ। ঝুঁকি নিয়ে সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিলেও মানছে না কেউ। সড়কটির স্থায়ী সমাধানের জন্য নকশা পরিবর্তন করে নতুন টেন্ডার আহ্বান করতে হবে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। সড়কের এক পাশ ভেঙে ও ধসে গিয়ে নেমে গেছে খাদের দিকে। ভাঙা স্থান পার হতে গিয়ে কাত হয়ে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই চিত্র গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কে। কোটি টাকা খরচ হলেও স্থায়ী সমাধানের অভাবে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। গোপালগঞ্জ সদর উপজেলার অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষের জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। 1999 সালে 1,70,00,000 টাকা ব্যয়ে নির্মিত 10.5 কিলোমিটারের এই সড়কটি 2019 সালে সংস্কারেই খরচ হয় 10,64,00,000 টাকা। এরপর 2022 সালে আবারও সড়কের দুটি স্থানে ধস নামে। দীর্ঘ দুর্ভোগের পর চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় 31 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নতুন সংস্কার কাজ, যার মেয়াদ শেষ হয় মার্চ মাসে। কাজের মেয়াদ না বাড়লেও জুন মাসে 90% কাজ শেষ হতে না হতেই ফের বৃষ্টিতে ধসে যায় একই স্থান। বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। মানিখার ব্রিজ থেকে এই পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক এখানে যাতায়াত করে। কাজই করতেছে না, শুধু সাইনবোর্ডটা নিয়ে আসে, শুধু সাইনবোর্ডটা নিয়ে চলে যায়। এলজিইডি বলছে নকশা পরিবর্তন ছাড়া আর কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্সপার্টাইজ প্রোভাইড করে এটাকে আমরা নতুনভাবে এটা তৈরি করার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবস্থা নিচ্ছি। 2025-26 অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় 8 জানুয়ারি সংস্কার কাজের কার্যাদেশ পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। পদ্মা রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের একের পর এক কেবল ও যন্ত্রাংশ চুরি হচ্ছে। এতে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থায় নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এদিকে এই রুটে 10 আগস্ট থেকে অভিযাত্রী নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা রেল সংযোগ প্রকল্প বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্ক। তবে দ্রুত গতির এই রেল সংযোগের মুন্সিগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশন, শরীয়তপুরের জাজিরার পদ্মা স্টেশন এবং মাদারীপুরের শিবচর স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিগন্যালিং সিস্টেমের কেবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ কারণে স্টেশনগুলোতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। 4টির মধ্যে এখন 2টি লাইন দিয়ে মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন চলাচল করছে। নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ রাখা হয়েছে। গেল 2 বছর এই স্টেশনগুলোতে অন্তত 5 বার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকানো সহ সেবা বৃদ্ধির অংশ হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ বহরে 10 আগস্ট থেকে অভিযাত্রী কমিউটার নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। রেলের যন্ত্রপাতি চুরি হয়ে যায়, যে কারণে মেরামতের জন্য বন্ধ থাকে। মাঝখানে এখন লাভাই যাত্রী অনেক ময় মুরব্বীরা আছে, লাভ দিতে পারে না, উঠতেও পারে না। জনবলের অভাবে নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ থাকলেও আগামী 1 আগস্ট থেকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিগন্যাল মালামাল চুরি হওয়ার কারণে এই দুটো লাইনের কাজ শেষ হয় নাই, কিন্তু কাজ চলমান আছে, অচিরেই এটা ঠিক হয়ে যাবে। চুরি রোধ করার জন্য বিশেষ সিগন্যালিং এর যে সমস্ত মালামাল বাইরে আছে, এগুলো আমরা স্টেশনের ভিতরে প্রতিস্থাপন করার কাজ চলমান আছে। পদ্মা সেতু রেল সংযোগ রুটে বর্তমানে 6 জোড়া ট্রেন চলাচল করছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উখিয়ার ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার ও বিচারে আইনের ব্যত্যয় হবে না, জানালেন আইনমন্ত্রী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কল্যাণ রাষ্ট্র গড়বে সরকার, বললেন তথ্যমন্ত্রী। এবং দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। সিলেটে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে করেছেন প্রশ্ন। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।